দেখো আমাদের ফার্স্ট প্রবলেমটা ছিল 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 5 কিউব প্লাস 7 টু দি পাওয়ার 4 প্লাস 9 টু দি পাওয়ার 5 অ্যান্ড সো অন। আমরা এর আগে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এটা করেছি। তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এখানে আমরা কি করেছিলাম? আমরা একদম প্রথমে একটা যেহেতু নাম্বার অফ টার্মস, তাহলে সেক্ষেত্রে একটা ইনপুট আমরা নেব, নিয়ে সিরিজটার রেসপেক্টে সিরিজটা 1 3 5 7 9 এইটুকুনি যদি কনসিডার করি, তাহলে আমরা সিরিজটা স্টার্ট করব কত থেকে? i ইকুয়ালস টু 1 থেকে, সাম করতে হবে সাম ইকুয়ালস টু 0 থেকে, টার্মস নিয়ে কাজ করতে হবে, দ্যাট ইজ c ইকুয়ালস টু 1। এই পর্যন্ত আমরা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এইটা যা করেছি তাই। ইভেন ইফ এরপরে কন্ডিশনটা যেটা করব সেটাও এক। এরপরে 1 3 5 7 9 থাকলে নেক্সট এর ভেতরে ঢুকে আমরা কি লিখেছিলাম? সাম ইকুয়ালস টু সাম প্লাস i, তাই তো? যদি এটা 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার 9 স্কয়ার থাকতো তাহলে কি লিখতাম? সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইনটু i বা i টু দি পাওয়ার 2। এখানে কি আছে? পাওয়ারটাও আবার বেড়েছে। তাহলে পাওয়ারটার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ধরতে পারি, সেটা হচ্ছে একটা p ইকুয়ালস টু 1। তাহলে p এবং প্রতিবার সেটা এক এক করে বাড়বে। যেহেতু সিটা সেই কাজটাই করছে, সেই জন্য আমরা এক্সট্রা ভেরিয়েবল না ধরে সিটাকে দিয়েই কাজটা করেছি। তাহলে এখন আমরা বলতে পারি সিরিজটা তাহলে এরকম আসছে i টু দি পাওয়ার c। তাহলে আমরা এখানে লিখতে পারি সাম ইকুয়ালস টু সাম প্লাস i টু দি পাওয়ার c। তাহলে i এর ভ্যালুটা প্রতিবার 1 3 5 7 9 দুই দুই করে বাড়বে, আর c টা এক করে বাড়বে। তাহলে প্রথমবার 1 টু দি পাওয়ার 1, দ্বিতীয়বার আইটা এখান থেকে আইটা যখন ইনক্রিমেন্টেড হয়ে i প্লাস 2 হবে, তাহলে i এর ভ্যালুটা কত হবে? 3, c এর ভ্যালুটা কত হবে? 2। তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার। নেক্সট টাইম 3 প্লাস 2 i এর ভ্যালু হবে 5, c এর ভ্যালু কত হবে? 2 ছিল 3 হবে, দ্যাট ইজ 5 কিউব। নেক্সট টাইম 7 আইটা হবে 7, c টা হবে 4। তাহলে আমরা কি পাবো? i টু দি পাওয়ার c মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 4 এন্ড সো অন। তাহলে এই টার্মগুলো প্রতিবার সামের মধ্যে অ্যাড হবে। এটা চলতে থাকবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে। যখন কন্ডিশন ফলস হবে এখান থেকে বেরোবে, রেজাল্টটা প্রিন্ট করবে, স্টপ। বলো বোঝা গেল কিনা? তাহলে বলো এই প্রবলেমটা নিয়ে কারোর কোনো বক্তব্য থাকলে বলো, বোঝা গেছে কিনা বলো। Sir, please explain it once more. In this problem, what we have done, problem is 1 plus 3 square plus 5 cube plus 7 to the power 4, 9 to the power 5, and so on. In some previous problem, we have done 1 plus 3 plus 5 plus 7 plus 9. So it is almost similar to that problem. Only the difference is that instead of the single number, the something power of that number is added with the sub variable. So what we have taken, we consider, if you carefully look, that first time it is 1 to the power 1, the second term it is the power is 2, third time it is in third iteration it will be 3, and so on. So it is related to the number of term. That is, in first term the power is 1, in second term it is power is 2, in third term is power is 3, fourth term is power is 4. Generally in our flowchart, what we have done, we generally consider c as the term. C denotes the corresponding term of the variable. So that's why what we have done, 1 to the power 1, that is, it is in the first term, so it is 1 to the power 1, it is I to the power c. Next time I is incremented by 3, so we get 1 plus 3, so it is 3. 1 plus 2 equals to 3. Now that it is the second term of this series, and as it is a second term, so the value of c is also 2. So I to the power c denotes 3 square. Similarly, in the next iteration, I will be 5 and c becomes 3, so it will be 5 cube, and so on. That is, every time what we have or c, where I started from 1 and every time it is incremented by 2. That's why we initialized I equals to 1, I equals to 1, and it is every time it is incremented by 2. And the power c is also started, c is every time incremented by 1, and it is also started from 1. So c equals to 1 and c equals to c is incremented by 1, c equals to 3 plus 1. That's the c.
Okay. Yes, sir. Oh. বাকিরা বলো। Yes, sir. তাহলে আমরা এই প্রবলেমটা আশা করি বুঝতে পারলাম। নেক্সট নাম্বারটা কি নেক্সট ছিল? অর্ণব মিউট কর। ঠিক আছে, অফ করছি। Next question is whether a number is prime or not. What is prime number? Prime number are the numbers. Every number is divisible by 1 and the number itself. So prime number is those numbers which are not divisible by any other number except these two numbers, 1 and the number itself. These two numbers, for every number is divisible by these two numbers, 1 and the number itself. And prime numbers are the numbers that are not divisible by any other number except these two. So for that you have some of you already done properly, that you have considered. You are trying to divide each the number starting from 1 to n, and if it is the value is true, then it is prime. Otherwise, if it is more than 2, then it is not prime. But instead of that, if we do in this fashion, that actually what we have done in real life, if a number is divisible by 2, then we need not to check 3 again. If it is divisible by 3, we need not to proceed again. So what actually we have done, we start from 2 and up to the n-1, we are trying to divide the number with these numbers. If it is divisible, then we can say that it is not a prime number. But to decide whether it is a prime or not, we have to wait until all the numbers. If none of them in between 2 to n-1 is divisible, then we can say it is a prime number. কি বললাম, 1 আর সেই নাম্বারটা দিয়ে সব নাম্বারই ডিভিজিবল হয়, তাই আমরা 2 থেকে স্টার্ট করব, 2 3 4 5 এভাবে স্টার্ট করব, কত পর্যন্ত n-1। এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে যদি ডিভিজিবল হয়ে যায়, তাহলে আর বাকিগুলো দিয়ে টেস্ট করার দরকার নেই, একটা দিয়ে হলেই তো প্রাইম নয়, তাহলে আমরা বলে দেবো প্রাইম নয়। কিন্তু প্রাইম হওয়ার জন্য আমরা কি করব, 2 থেকে n-1 প্রতিটা নাম্বার দিয়ে ভাগ করব, যদি দেখা যায় যে না ডিভিজিবল নয়, তাহলে আমরা বলবো এটা প্রাইম নাম্বার। এখানে আর একটা জিনিস খেয়াল আমরা কনসিডার করতে পারি। অ্যাকচুয়ালি ইফ ইউ কনসিডার দ্যাট if any number after of the half of the number there is no number which is a factor of that number, that means by which the number is divisible. For example, if a number is 100, so the largest number except the number, the largest number is n/2, that is 50. After 50 there is no number by which a number the 100 is divisible, isn't it? কোনো নাম্বারের হাফ যে নাম্বার, তারপর থেকে কোনো নাম্বার দিয়ে আর সেই নাম্বারটা ডিভিজিবল হতে পারে না। তাহলে যেহেতু আমরা ওই নাম্বারটাকে চেক করব না, তাহলে হাফ পর্যন্ত চেক করলে যথেষ্ট। n/2 is sufficient to check
whether it is divisible or not. That's why we can check up to n by 2. আরো প্রিসাইজলি আমরা করতে পারি স্কয়ার রুট অফ n. সাপোজ if number is 36, তাহলে 36 এর ফ্যাক্টর গুলো কি, মানে কোন কোন নাম্বার দিয়ে ডিভিজিবল? 1 and 36 left these two numbers starting from 2. If it is 2, then 18. So if the number is divisible by 18, there is another factor that is 2. So if we check whether the number is divisible by 2, then we need not to check whether it is divisible by 18 or not. Similarly, 3 into 12 is 36. So if it is divisible by 3, so we need not to check whether it is divisible by 12. Similarly, if it is 4, then we need not to check whether it is divisible by 9. 16, 16, so 6 are the same. So if we check up to 2 to 6, then it is sufficient whether it is divisible or not. Say for 37, 1 to 6 is sufficient. If it is divisible within that number, then it is then if it is divisible, then it is not a prime. If it is not divisible by this number, then it is prime. সুতরাং কি বলতে চাইছি, আমরা স্কয়ার রুট পর্যন্ত চেক করলে আরো ভালো। তবে আমরা স্কয়ার রুট বের করাটা যেহেতু একটু কঠিন, সেই জন্য আমরা স্কয়ার রুট অব্দি যাচ্ছি না। আমরা n/2 ইজ সিম্পল, এটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, তাই তো? হাফের পরে আর কোনো নাম্বার দিয়ে কি ডিভিজিবল হয় বলতে পারবে? কোনো একটা নাম্বার দেখাতে পারবে যেটা হাফের পরে কোনো একটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয়েছে? হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? 36 চেক করার জন্য 18 পর্যন্ত গেলেই যথেষ্ট, 40 চেক করার জন্য 20 পর্যন্ত গেলেই যথেষ্ট। ওকে, তাহলে আমরা হাফ পর্যন্ত যাব। তাহলে ফার্স্ট একটা নাম্বার চেক করছি, তাহলে নাম্বারটা ইনপুট নিলাম। নাম্বারটা ইনপুট নেওয়ার পর তাহলে আমরা ডিভিশন, তাহলে আমরা বেসিক্যালি কি করছি, এই যে n নাম্বারটা ইনপুট নিচ্ছি, একে এভরি টাইম উইল ডিভাইড by some number. What is the starting value of that number? 2. That's why we have taken I equals to 2. Every time what we will do, n% I, that is n% 2, n% 3, n% 4, n% 5, and so on. How long I will go? I will go up to n/2. So the condition is I less than n/2. Equal to is again need not to consider, as if it is divisible by 2, so obviously it will be divisible by n/2. So we have considered I less than n/2. Next, within the condition, what we are doing, whether it is divisible by I, whether the original number is divisible by I, that means first time it will be divisible by 2, next it will be incremented, and so on. So if n% I is true, that means the number, we have already get the decision that if it is divisible by 2, then it is not a prime number. So we can directly write it's a not prime number. If false, that means if it is divisible not by 2, then what we will do, we will divide it by 3. So that's why I equals to I plus 1. Again we look back. So 3, 4, 5, 6, it will continue up to n/2. n/2 পর্যন্ত এটা কন্টিনিউ হবে, এবং এভরি টাইম it will be checked n% 3 equals to 0, n% 4 equals to 0, n% 5 equals to 0, and so on. If any time it is divisible by that number, if n% I equals to 0 is if this condition is true for any value of I, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি ডিসিশন নিচ্ছি, the number is not a prime number. If the number is not divisible by any number, then it after when I becomes n/2, then it will then the condition become false, and it will go out and it will print that it is a prime number, as it is not a divisible by any other number in between 2 to n/2. So finally it will stop it. বলো বোঝা গেল কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলো। বলছি স্যার, এই দুটো যে কন্ডিশন আছে মানে প্রসেসিং বক্সে, যদি আমরা দুটোকে একই প্রসেসিং বক্সে রাখি তাহলে হবে না? না, দুটো তো আলাদা পারপাস। আচ্ছা আচ্ছা। তুমি n% তুমি লিখবে I less than n/2, ওকে, আর n% I equals to 0, এটা তো হবে না। বরঞ্চ তুমি এটা করতে পারো, করা যায়, প্রোগ্রামিং এ করা যাবে না বলে এরকম কোনো কথা না, একটু সেইভাবে লিখতে হবে। তাহলে I less than n/2 আর n% I not equals to 0 যতক্ষণ থাকবে ততক্ষণ কি হবে, I equals to I plus 1 ইনক্রিমেন্ট হতে থাকবে। ওকে স্যার। ওকে, তাহলে এইবার এরকম ভাবে গিয়ে একটা সময় একটা ফলস হবে, সেটা ডিউ টু n% I এর জন্য হতে পারে, আবার I less than n/2 এর জন্য হতে পারে।
আচ্ছা আচ্ছা স্যার। মানে আই গ্রেটার দেন এন বাই 2 এর জন্য হতে পারে দাদা। তখন তোমাকে আবার চেক করতে হবে কোনটার জন্য বেরোলো, ডিভিসিবিলিটির জন্য বেরোলো না টোটালটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য বেরোলো। সেইটাকে তুমি চেক করে তখন তুমি ডিসিশন নেবে প্রাইম কি নট প্রাইম। ওকে, ওকে স্যার। করা সব যাবে, ওকে ওকে। ওয়েটা একটু ডিফারেন্ট হবে। ওকে, যাই হোক আমরা এখন আপাতত যেটা ডিসকাস করছি বলো এটা বোঝা গেল কিনা। ইয়েস স্যার। তাহলে তোমরা যারা মানে একটা কাউন্টার ভেরিয়েবল লিখে সি ইকুয়ালস টু 2 বা আই ইকুয়াল টু এন এইভাবে যারা করেছিলে তারা বুঝতে পারছো দেখো এই প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি ফাস্টার হবে। প্রথম কথা আমরা এন পর্যন্ত যাবোই না, এন বাই 2। তাহলে এই একটা যে এক্সাম্পল নিলাম সে 6354 বা 6351 এরকম একটা যদি ভ্যালু হয় তাহলে 6300 তার মানে আমি অ্যাকচুয়ালি তার হাফ টাইম মানে 3150 বার যাবো। তার মানে অলরেডি হাফ টাইম, তার মানে এক্সিকিউশন টাইম এমনি আমার হাফ হয়ে গেল। আগেরটাতে আমার যদি 6000 ন্যানো সেকেন্ড টাইম লাগে এখন 3000 ন্যানো সেকেন্ড টাইম লাগে। তাহলে সুতরাং আমার এক্সিকিউশন টাইম এমনি হাফ হয়ে গেল। নেক্সট তারপরে যে মুহূর্তে 2 দিয়ে ডিভিসিবল হলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। যদি 2 দিয়ে হলো না ওকে 3 দিয়ে ডিভিসিবল সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। 4 দিয়ে ডিভিসিবল, 5 দিয়ে ডিভিসিবল, যে মুহূর্তে ডিভিসিবল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কি বলছি যে আর আমরা প্রসিড করছি না, বলে দিচ্ছি নট প্রাইম। কিন্তু প্রাইমটা রেসপেক্টে আমার মানে তাড়াতাড়ি হওয়ার কোনো স্কোপ নেই, পুরো সমস্ত নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে করতে যেতে হবে। যদি দেখা যায় যে না কোনোটা দিয়ে ডিভিসিবল না তাহলেই আমরা এটা বুঝতে পারবো। ফর এক্সাম্পল ধরো 169 আমরা জানি 13 স্কোয়ার মানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 কোনোটা দিয়ে ডিভিসিবল হবে না, 13 দিয়ে গিয়ে হবে। তাই না? তো সুতরাং এরকম প্রত্যেকটা নাম্বারকে আমাকে চেক করতে 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 যেতে হবে। তাহলে ক্লিয়ার, সেকেন্ড প্রবলেমটা আশা করি বোঝা গেল। ওকে, তাহলে আমরা এবার নেক্সট প্রবলেমে যাই। থার্ড প্রবলেমটা এটা তো আমরা অলরেডি আগের দিন আমরা দেখেছি, সুতরাং এটা আর নতুন করে ডিসকাস করছি না। এখানে কারো কোনো সমস্যা থাকলে বলো। এই ডিজিট সেপারেশন নিয়ে কারোর কোনো বক্তব্য আছে কি, কোনো প্রবলেম আছে, কারোর কোনো সমস্যা আছে তাহলে বলো, আমরা তাহলে আবার ডিসকাস করবো। তাহলে অলরেডি এটা আমরা দেখেছি, সলিউশনটা জাস্ট আর একবার একটু দেখে নাও যারা ছিলে না। তো আমি কস্ট 0 এন গ্রেটার দেন 0 আমরা যতক্ষণ না ডিজিটটা সেপারেট মানে সবকটা 0 হয়ে যাচ্ছে ততক্ষণ করছি। কি করছি আমরা আর এর মধ্যে লাস্ট ডিজিটটা নিচ্ছি আর n ইকুয়ালস int অফ n বাই 10 করলে লাস্ট ডিজিটটাকে সেপারেট করে দিচ্ছি। সেই আমরা 6 আগেরটা 536 যদি একটা এক্সাম্পল নিয়েছিলাম তাহলে আর এর মধ্যে 6 এসে গেল, এবার 6টাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, 8টা কি হয়ে গেল 53। নেক্সট এবারে এই 8টাকে আমরা ডিজিট গুলো সামেশন করব, তাহলে সাম সামের মধ্যে সামটা 0 নিয়েছি, সামের মধ্যে 6টাকে অ্যাড করলাম। নেক্সট এটা লুপ ব্যাক করলে পরের বার যেহেতু এটা 53 হয়ে গেছে তাহলে আরের বার নেক্সট কি আসবে 3 এবং এনটা কত হয়ে যাবে 5। তাহলে সামের মধ্যে অলরেডি 6 ছিল, 6 প্লাস 3 9 হলো। এবার 5টা আসবে, পরের বার 5, পরের বার আর 10% 10 হয়ে গেল, 5% 10 মানে আর এর মধ্যে 5 আসবে আর এনটা কত হয়ে গেল 0। সুতরাং এই এবার এনটা যেহেতু 0 হয়ে গেল বেরিয়ে গেল, তাহলে আমার 6 প্লাস 3 প্লাস 5 টোটালটাই আমার সাম ভেরিয়েবলের মধ্যে আছে, সেটাকে প্রিন্ট করে দিলাম। এটা আমরা আগের দিনই দেখেছি। ঠিক সেম কনসেপ্টে আমাদের পরেরটা ফ্লোচার টু কাউন্ট দ্য ডিজিটস অফ এ নাম্বার। কটা ডিজিট আছে, তাহলে কটা ডিজিট আছে আমরা প্রত্যেকটা আইটারেশনে একটা করে ডিজিট সেপারেট করছি। তাহলে প্রত্যেকটা আইটারেশনে যদি একটা করে ডিজিট সেপারেট করি তাহলে নাম্বার অফ আইটারেশন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ডিজিট। সেটাই আমরা এখানে করেছি। এক্ষেত্রে একই রকম ভাবে একটা ইনপুট নিলাম, কাউন্টার একটা কাউন্ট করতে হবে, দ্যাটস ওয়াই একটা ভেরিয়েবল নিলাম c ইকুয়ালস টু 0। নেক্সট ডিজিট সেপারেশনের বেসিক লজিক n গ্রেটার দ্যান 0। এর ভেতরে আমরা যে দুটো কাজ করি r ইকুয়ালস টু n% 10 and n ইকুয়ালস টু int of n by 10। এইটা করার পরে c ইকুয়ালস টু c প্লাস 1 কাউন্টার বাড়িয়ে দিলাম। এবার লুপটা ঘুরতে থাকলো, তারপরে যতবার আমরা একটা একটা করে ডিজিট সেপারেট করব আর একটা করে চপিং করে লাস্ট ডিজিটটা বাদ দিতে থাকবো ততক্ষণ এটা ঘুরবে। ফাইনালি যখন কন্ট্রোলটা যখন n 0 হয়ে যাবে তখন লুপ থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কাউন্টটাকে প্রিন্ট করে দিল। যেহেতু এখানে ডাইরেক্টলি আর এর ভ্যালুটা কোনো কাজে লাগছে না, সুতরাং আরটা না লিখে আমরা শুধু n ইকুয়ালস টু int of n by 10 করলেই আমাদের যথেষ্ট এবং সেই কাজটা আমরা এখান থেকে আমরা এটাকে ধরো কেটে দিলাম। এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, দেখো তো বড় করে দিলে আশা করি বোঝা যাচ্ছে। দাঁড়া এবার হয়তো একটু বোঝা যাচ্ছে না।
r equals to n% 10 টা আমরা এটা কেটে দিয়েছি, স্ট্রাইক টু করা আছে। এবার এটাকে আমি অমিট করে দিলেও আমাদের কিছু আসা যায় না, আমার লজিকে কোনো ডিফারেন্স হবে না। ওকে, r equals to n% 10 টা রাখতেও পারি, নাও রাখতে পারি, অ্যাকচুয়ালি রাখার দরকার নেই, যেহেতু r ভেরিয়েবলটা দেখো কোথাও কোনো কাজে লাগে। দিস ইজ দ্য কাউন্ট দ্য ডিজিটস অফ এন নাম্বার। কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো। Sir, I was disconnected. Can you repeat it once? The last one. Yes, sir. So just consider the previous one where we done that sum of the digits of a number. In that process, or in the process of the digit separation, in each time we are separating a single digit. So that means how many times it iterates is the number of digits is equal to the number of digits. That logic have been followed here. So we have taken in c equals to 0 as a counter. Initially it is 0. Every time what we are doing, r equals to n% 10, that means we are taking the last digit of the number, and n equals to int of n by 10. What it gives us, it separates the last digit from the original number. If the number is 536, then after n equals to, after the execution of the statement n equals to int of n by 10, it will be 53. Int of n by 10 is 53.6. Integer of n by 10 means we are considering only the integer part, that is 53. So 6, the last digit, is removed from the original number. So now it is 53. As we are separating a single digit, c is equal to c plus 1. Next time, similarly, 3 will be separated from the number, so c will be incremented to 2. Next time, 5 will be removed from the number, so c will be incremented to 3. Now it becomes 0. So there is no any other number, no more digits, basically no more digits in the number. So n greater than 0 condition is false, and it will come out from the loop, and it will print the value of c, that is 3. Okay, sir. Okay. Any more questions from this flowchart? If you have any confusion, you can ask. কারোর কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে কি দেখলাম, আমরা প্রথমে সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট করলাম, দেন কন্ডিশনাল ফ্লোচার্ট করলাম, দেন নেস্টেড কন্ডিশন করেছি, তারপরে ইটারেশন বা লুপ করলাম, লুপের আন্ডারে কন্ডিশন দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লুপের মধ্যে লুপ, মানে নেস্টেড আইটারেশন। একটা স্যার আমার একটা প্রবলেম আছে স্যার। হ্যালো স্যার, আপনি যে লিখেছেন না n ইজ ইকুয়াল টু ইন্ট, যেটা লিখেছেন এই ফ্লোচার্টে, এই ইন্ট কেন ব্যবহার করবে এটা বলুন না। আমি যখন n ইকুয়ালস টু n বাই 10 করছি, সে ভ্যালুটা যদি থাকে 536, তাহলে পরে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? হ্যাঁ স্যার, রিপিট করুন একবার। n ইকুয়ালস টু 536 আছে, তাই তো? আমি 536 কে 10 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসবে? স্যার ওখানে রিমাইন্ডার আসবে 6। রিমাইন্ডার না, রেজাল্ট কত আসবে? ফ্ল্যাশ করলে তো 53.6 আসবে রেজাল্টে। এক্স্যাক্টলি, তাহলে 53.6 আসবে। কিন্তু আমি তো চাইছি ডিজিটটাকে সেপারেট করতে, 0.6 টাকে বাদ দিতে। হ্যাঁ, তাহলে আমরা শুধু কোন পার্টটা নেব? ইন্টিজার পার্টটুকু। হ্যাঁ স্যার। তাহলে আমি n বাই 10 করলে পারে আমার আসবে 53.6, কিন্তু আমি যদি লিখি int of n by 10, তার মানে আমরা কি করছি, এই রেজাল্ট অফ n by 10 53.6 তার ইন্টিজার পার্টটুকু নিচ্ছি। তাহলে n এর ভ্যালুটা সেক্ষেত্রে কত হচ্ছে? অনলি 53। আচ্ছা স্যার, বুঝলাম এবার। মানে পুরো মানে ওই রাউন্ড ফিগার নাম্বার নেওয়ার জন্য তখন আমাকে ইন্ট ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি রাউন্ড বলবো না, রাউন্ড বললে আবার তোমরা জানো সেটা 53 হতে পারে, 54 হতে পারে। 53.6 কত হবে? 54 হয়ে যাবে। সেজন্য রাউন্ড কথাটা বলবো না, আমরা এটা কি বলবো, অনলি ইন্টিজার পার্টটা। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা,
তাহলে আশা করি বোঝা গেল কেন আমরা ইন্টিজার কথাটা লিখছি। আচ্ছা, এবার আমরা এই ফার্স্ট যে প্রবলেমটা আজকে ডিসকাস করেছিলাম এটাকে আরেকবার ডিসকাস করছি। তাহলে একদম প্রথমে আমরা করেছিলাম কি 1+3+5+7, তখন আমরা ডাইরেক্টলি কি লিখেছিলাম সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। যদি প্রবলেমটা থাকতো 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার, তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কি লিখতাম, এই সাম স্টেটমেন্টটা। I power 2. এক্স্যাক্টলি, যদি এটা যদি এটা 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার থাকতো তাহলে আমরা লিখতাম আই আই পাওয়ার 2, আই টু দি পাওয়ার 2। এখানে তারপরে আমরা এখানে যেটা ছিল 1 3 স্কয়ার 5 কিউব 7 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 5, এটার জন্য আমরা কি করেছি, আই টু দি পাওয়ার সি করেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে ডাইরেক্টলি আমরা একটা ক্যালকুলেশনের মধ্যে আনতে পারছি বলে এইভাবে আমরা লিখতে পারলাম। কিন্তু এই প্রবলেমটা যদি তোমার এরকম থাকতো, সে তোমার সিরিজটা বলা হলো 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন, তাহলে আমরা যদি এরকম একটা ফ্যাক্টোরিয়াল অপারেটর থাকতো তাহলে সাম ইকুয়ালস টু আই টু দি পাওয়ার সি এর জায়গায় আই টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। যদি লিখতাম তাহলে পারে আমার প্রবলেমটা হয়ে যেত। যদি এটা 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 7 থাকতো তাহলে আমরা কি লিখলে হতো, সাম ইকুয়ালস টু সাম প্লাস ফ্যাক্টোরিয়াল অফ আই, তাই তো? এটা যদি লিখতে পারতাম তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো, আমাদের প্রবলেমটা আমরা সলিউশন করতে পারতাম। কিন্তু ঘটনাক্রমে ফ্যাক্টোরিয়াল অফ আই বলে কোনো ফাংশন বা অপারেটর আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে না। তাহলে আমাকে কি করতে হবে, আগে ফ্যাক্টোরিয়াল অফ আই ক্যালকুলেট করতে হবে, ফ্যাক্টোরিয়াল অফ আই এটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে, তারপরে সেই ভ্যালুটা এখানে অ্যাড করতে হবে। তাহলে মূল লজিকটা সেম থাকলেও আমাকে ফ্যাক্টোরিয়ালটা আগে এখানে ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে এই কাজটা করতে হবে, তাই না? সেইটার জন্য স্যার স্যার হ্যালো স্যার, স্যার আপনি যেখানে দিয়েছেন ডিসিশন প্রসেস ডিসিশন বক্স, সরি স্যার, যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস টু আর সি ইজ ইকুয়াল টু সি প্লাস ওয়ান, এইটা ওই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই কিউব আই টু দি পাওয়ার সি এর আগে হবে না? কেন আগে হবে? কারণ স্যার ওটা আগে মানে কিউব মানে স্কোয়ারের মানটা বাড়বে তারপর থেকে ক্যালকুলেশনটা হবে না, তো আগে ক্যালকুলেশন হওয়ার পর তো সি এর মানটা বাড়বে না। না, আগে ক্যালকুলেশন হবে তারপরে সি এর মানটা বাড়বে। এই মুহূর্তে আই এর ভ্যালু কত আছে, ইনিশিয়ালি আই ইকুয়ালস টু 1 সি ইকুয়ালস টু 1, প্রথম ভ্যালুটা কত, 1 মানে 1 টু দি পাওয়ার 1, হ্যাঁ স্যার। 1 টু দি পাওয়ার 1, হুম। তাহলে এই মুহূর্তে 1 মানে 1 টু দি পাওয়ার 1 বোথ আর সেম। হ্যাঁ। তাহলে তাহলে আই এর ভ্যালু এখন আই ইকুয়ালস টু 1 সি ইকুয়ালস টু 1 আছে, 1 টু দি পাওয়ার 1 পাবো। হ্যাঁ। ও আচ্ছা, মানে এইটা লুপ ঘুরে তারপর আবার সেকেন্ড টাইম আসবে এটা? সেকেন্ড টাইম যখন আসবে তখন আই এর ভ্যালু 3 আর সি এর ভ্যালু 1, দ্যাট ইজ সেই সময় তখন কি হবে, 3 স্কয়ার, 3 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 3 স্কয়ার। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, এবার বুঝেছি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি এবার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু এই যে প্রবলেমটা, এই যে ফ্যাক্টোরিয়াল অফ 3 ফ্যাক্টোরিয়াল অফ 5 ফ্যাক্টোরিয়াল অফ 7, এই যে এই জিনিসটা তাহলে করতে গেলে তাহলে আমরা যেটা বললাম, তাহলে এখানে আমাকে কি করতে হবে, আগে ফ্যাক্টোরিয়াল অফ আই ক্যালকুলেট করতে হবে, তারপরে আমরা এই এই যোগটা করতে পারবো, তাই না? তাহলে আমরা একটু সেই জিনিসটা একটু দেখি।
Just wait. Okay. Now just consider the flowchart. Factorial 1 plus factorial 3 plus factorial 5 plus factorial 7 plus factorial 9. এখানে আমরা কি করছি? As usual, the initial task is same, just like 1 3 5 7 9. So number of terms have been taken as input n. Series is based on 1 3 5 7 9, so it is I equals to 1. We have to sum the series, so sum equals to 0. There is number of terms, so c equals to 1. And obviously the condition is c less than equals to 1. Next, after c less than equals to n, what we have to done? We have to calculate the factorial of I first. Then that value will be added with the sum. We cannot directly write sum equals to sum plus factorial of I. So first, what we will do? We will find the factorial of I. For that, we have taken j equals to 1, f equals to 1. When we have done the factorial of n, then we have taken I equals to 1. But as I is already used in some other purpose, so we have taken j equals to 1 and f equals to 1 is also there. Now, what will be the condition? We are going to find the factorial of n. So j will be moved up to a factorial, not factorial of n, factorial of I. So j will be moved up to I. Starting from 1, every time j will be multiplied with f. So if when the condition is true, we will write f equals to f into j and j equals to j plus 1. It will be looped back. So this is the factorial of I. When the condition is false, it will come out from the loop. স্যার এটা একটু রিপিট করবেন? এই যে গ্রে কালারে যে পোর্শনটা করলাম, এই পোর্শনটা কি কাজ করছে? এই পোর্শনটা শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল অফ আই ক্যালকুলেট করছে। ওকে, এই পোর্শনটা আমরা ফ্যাক্টোরিয়াল অফ আই যখন ফ্যাক্টোরিয়াল অফ এন করেছিলাম তখন কি করেছিলাম? আই ইকুয়ালস টু 1, এফ ইকুয়ালস টু 1 আর আইটা এন পর্যন্ত মুভ করেছিল। এখন আইটা যেহেতু অন্য পারপাসে আছে, সে অন্য একটা ভেরিয়েবল নিলাম j ইকুয়ালস টু 1। তাহলে যেটা 1 2 3 4 এইভাবে কত পর্যন্ত যাবে? কার ফ্যাক্টোরিয়াল বার করছি এখানে? আই ভেরিয়েবলে। তাহলে কন্ডিশনটা কি হলো? j লেস দ্যান ইকুয়ালস টু i। তাহলে যেটা আই পর্যন্ত মুভ করলো। আর প্রত্যেকবার i এর ভ্যালু 1 2 3 4 করে এরকম করছে, প্রত্যেকবার এটা কি হচ্ছে? f ভেরিয়েবলের মধ্যে গুণ হচ্ছে। f ইকুয়ালস টু f ইনটু 1। নেক্সট যেটা ইনক্রিমেন্টেড হলো f ইকুয়ালস টু f ইনটু 2। নেক্সট যেটা ইনক্রিমেন্টেড 3 হলো f ইনটু 3 এন্ড সো অন। যত ভ্যালু থাকবে, যে i এর ভ্যালু যত হবে যেটা তত পর্যন্ত। যদি i এর ভ্যালু 5 হয় তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 টোটাল প্রোডাক্টটা কার মধ্যে স্টোর হবে? f এর মধ্যে। তাহলে যখন লুপ থেকে বেরিয়ে আসবে তখন ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে? f ভেরিয়েবলে। আমরা আগেরবার ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করব বলে ডাইরেক্টলি প্রিন্ট করে দিয়েছিলাম, কিন্তু এখন তো সেটা প্রিন্ট করব না, এখন সেটাকে আমরা অন্য কাজে লাগাবো। কি বলা হচ্ছে? এই ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা সাম হবে। কোশ্চেনটা কি আছে? 1 3 5 7 9 এইগুলোর সাম। তার মানে এই ফ্যাক্টোরিয়াল ভ্যালুগুলোর সাম। প্রথমে i ইকুয়ালস টু 1, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 1 ক্যালকুলেটেড হবে, সেটা সামের মধ্যে অ্যাড হবে। তাহলে এই ফ্যাক্টোরিয়াল বেরিয়ে আসার পর এবার আমরা কি করছি? সাম ইকুয়ালস টু সাম প্লাস f। তাহলে সামের মধ্যে ফ্যাক্টোরিয়াল অফ 1 স্টোর হলো। নেক্সট টার্মটা কি? 3 আছে, তাহলে আইটা 2 দিয়ে ইনক্রিমেন্টেড হলো, সিটা 1 দিয়ে ইনক্রিমেন্টেড হলো। এবার আবার লুপ ব্যাক করলো। নেক্সট টাইম কি হবে? আবার কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে, ধরো আমরা 5টা টার্ম নিচ্ছি, তাহলে 1 3 5 7 9 আসবে। তাহলে সেকেন্ড বার এসে i এর ভ্যালু কত হয়ে গেছে? 3। তাহলে এবার j লেস দ্যান ইকুয়ালস টু j 1 থেকে কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত। তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 3 ক্যালকুলেটেড হলো। তার মধ্যে ফ্যাক্টোরিয়াল 1 ছিল প্লাস ফ্যাক্টোরিয়াল 3 যোগ হলো। নেক্সট টাইম আবার লুপ ব্যাক করলো, i এর ভ্যালু
5 হয়ে গেল, এবার ফ্যাক্টোরিয়াল অফ 5 ক্যালকুলেটেড হলো, সেটা এর মধ্যে স্টোর হলো। নেক্সট টাইম ফ্যাক্টোরিয়াল অফ 7 ক্যালকুলেটেড হবে, সেটা স্টোর হবে। নেক্সট ফ্যাক্টোরিয়াল অফ 9 ক্যালকুলেটেড হবে, সেটা স্টোর হবে। এই সব কটা স্টোর হয়ে গেল, ফাইনালি লুপ থেকে বেরিয়ে এসে প্রিন্ট করে দিল। তাহলে দেখো এই যে ডট পোর্শনটা যেটা গ্রে কালারে আছে, ডটেড পোর্শনটা, এই পোর্শনটা কি করছে, শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য ইউজ করা হয়েছে, এবং এটা একটা লুপ, আর বাইরের যেটা রয়েছে সেটা একটা আরেকটা লুপ। তাহলে যেহেতু একটা লুপের ভেতরে আর একটা লুপ, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, নেস্টেড লুপ। শুধুমাত্র সাম ইকুয়ালস টু সাম প্লাস কোনো অপারেশন আমরা করতে পারিনি, তাই সেই ভ্যালুটা এই ডটেড লাইনের মধ্যে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করে নেওয়া হচ্ছে, করে তারপরে আমরা সেই ভ্যালুটা কার মধ্যে স্টোর আছে, এফ ভেরিয়েবলের মধ্যে, সেই জন্য এফটাকে এবার আমরা সাম ইকুয়ালস টু সাম প্লাস এফ, দ্যাট ইজ সাম ইকুয়ালস টু সাম প্লাস এফ। এই স্টেটমেন্টটা ইজ ইকুইভ্যালেন্ট টু সাম ইকুয়ালস টু সাম প্লাস ফ্যাক্টোরিয়াল অফ আই বলতে পারি। বলো বোঝা গেল কিনা? হ্যালো, Yes, sir. Yes, sir. কনফিউশনটা আমরা তাহলে তাহলে আমরা একটা লুপের ভেতর আর একটা লুপ কিভাবে কাজ করে সেটা আশা করি বুঝতে পারলাম। Yes, sir. তাহলে এখন আমরা একটা, তাহলে এখন যদি একটা এরকম নেস্টেড লুপের আর একটা প্রবলেম দিয়ে নিশ্চয়ই করা যাবে, কি তাই তো? Sir, one example. Hello? Sir, can be done in the class. So if you Sure. You will do it now. I'm giving another problem. Try to solve it now currently, and show if you face any problem, I am here for you. Okay. Hope you understand this problem. Yeah. If you understand this problem, then you also able to do the next problem. Okay. Please respond. Okay, sir. Okay. Okay, sir. তাহলে আমরা তাহলে একটু দেখি আর একটা প্রবলেম করা যায় কিনা। সাপোজ একটা নাম্বার আছে পিটারসন নাম্বার। পিটারসন নাম্বারের কি বলা হয়েছে, নাম্বারগুলোর একটা নাম্বার, আমরা একটু লিখি তাহলে ভালো হবে। একটা নাম্বারের প্রতিটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল ভ্যালুগুলোর যোগফল যদি অরিজিনাল নাম্বারটার সাথে সেম হয়, তখন এটাকে বলা হয় পিটারসন নাম্বার। ইফ the factorial of each digit, listen carefully, if the sum of the factorial of each digit is equal to the original number, then it is called the Peterson number. Suppose a number is 145. Okay, what are the digits? 1, 4 and 5. 1 is a digit, 4 is a digit, 5 is a digit. किसको फोन लगा के यहाँ पे छोड़ दी और वो सब बात सुन रहा है। नंबर मांग रही थी तेरे से। So if it is factorial 1 plus factorial of 4 plus factorial of 5, if it is equal to the original number 145, then we can say it is a Peterson number. See, factorial of 1 is 1, factorial of 4 is 24, factorial of 5 is 120, so it is 145. So as the sum of factorial of each digit is equal to the original number, that's why it is called Peterson number. Peterson, P-E-T-E-R-S-O-N, Peterson number. If we consider 140, then it will be 1 plus 24 plus 0, 24 plus 1, so it will be 26.
So obviously 140 is not a Peterson number, but 145 is a Peterson number. Okay. So solve this problem. What we have to do, we have taken the number as input. স্যার আরেকবার একটু রিপিট করবেন? মানে 145 বললাম না ঠিক। আমরা কি বললাম যে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার বলো, যে কোনো ডিজিটের যে কোনো একটা নাম্বার বলো, 245 245, আমাকে কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল অফ 2 বার করতে হবে, প্লাস ফ্যাক্টোরিয়াল অফ 4 বার করতে হবে, আর ফ্যাক্টোরিয়াল অফ 5 বার করতে হবে, এবং তিনটেকে যোগ করতে হবে। এই তিনটের যোগফল যদি অরিজিনাল নাম্বার 245 এর সঙ্গে সমান হয়, তাহলে এটাকে বলবো আমরা পিটারসন নাম্বার। যেমন এক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল অফ 2 মানে কত? 2, ফ্যাক্টোরিয়াল অফ 4 মানে কত? 24, ফ্যাক্টোরিয়াল অফ 5 মানে কত? 120। 120 তাহলে টোটাল করলে কত আসছে? 146। 146 হ্যাঁ স্যার। 146, অরিজিনাল নাম্বার কত? 245। তাহলে ম্যাচ করছে না? হুম নয়, তাহলে এটাকে বলবো পিটারসন নাম্বার নয়, নট এ পিটারসন নাম্বার। ওকে স্যার। যদি ম্যাচ করে তাহলে বলবো পিটারসন, যদি ম্যাচ না করে তাহলে বলবো পিটারসন নয়। ওকে, বোঝা গেল? ইয়েস স্যার বুঝতে পেরেছি। আমরা গ্রুপে কোশ্চেনটা দিয়েওছি। হ্যাঁ, তোমরা ড্র করে ফেলো ঝটপট, বেশিক্ষণ টাইম নেবে না, ঝটপট ড্র করে ফেলো। যে একটা নাম্বার ইনপুট নিয়ে সেটাকে চেক করবে whether it is a Peterson or not. ওকে, ঝটপট ট্রাই করো। দেখো, একটা আমরা নাম্বার পিটারসন কিনা চেক করবো। পিটারসন নাম্বারটা কি বলা হয়েছে? বলা হয়েছে প্রতিটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল ভ্যালু গুলোর যোগফল অরিজিনাল নাম্বারের সাথে সেম কিনা। তাহলে আমাকে কি করতে হবে? আগে নাম্বারের ডিজিট গুলোকে সেপারেট করতে হবে, এবং সেই ডিজিট গুলো সেপারেট করার পর তার ফ্যাক্টোরিয়াল বার করতে হবে। তাহলে আমরা সবার আগে ডিজিট সেপারেশনের কাজটা করি। এটা একটা বড় ফ্লো চার্ট, সেটা এখানে ধরবে না বলে আমাকে পার্টে পার্টে করতে হয়েছে। ফার্স্ট আমরা কি করেছি? প্রথমে ইনপুট নিয়েছি, ইনপুট নিয়ে যেহেতু এগুলো সাম বার করবো তাই সাম ইকুয়ালস টু 0 এ নিয়েছি। আর লাস্টে এই ডিজিট গুলো সেপারেট করলে এনটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু অরিজিনাল নাম্বারটার সাথেই আমাকে লাস্টে সামটার কম্পেয়ার করতে হবে। তার জন্য আমরা এখানে কি করছি? এই অরিজিনাল নাম্বারটা একটা কপি এম এর মধ্যে স্টোর করে রাখি, সেই জন্য এম ইকুয়ালস টু এন করলাম। ওকে, এই এম ইকুয়ালস টু এন এই লাইনটা এই জন্য করে নিতে হলো। এবার নেক্সট, এবার যেরকম ডিজিট সেপারেশনের জন্য যা করতে হয় সেটাই করা হচ্ছে। ফার্স্ট n গ্রেটার দ্যান 0 এই লুপটার ভেতরে ঢুকে যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ কি করব? r ইকুয়ালস টু n%10, n ইকুয়ালস টু int of n by 10। তার মানে ডিজিটটাকে সেপারেট করলাম, আর r এর মধ্যে আমার ডিজিটটা চলে আসলো, আর nটা চপিং হয়ে লাস্ট ডিজিটটা বাদ চলে গেল। এইটা প্রসেস ঘুরতে থাকবে। এই ঘুরছে প্রত্যেকবার আমরা যে আটটাকে যে ডিজিটটাকে সেপারেট করলাম এর এবার ফ্যাক্টোরিয়াল বানাতে হবে। সেই ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা নেক্সট পেজে যাচ্ছি, এর জন্য এ দিয়ে অফ পেজ কানেক্টর ইউজ করা হলো। এবার এখানে এসে এই গ্রে কালারটা কি করছে? এই পোর্শনটা কি করছে? ফ্যাক্টোরিয়াল অফ আর ক্যালকুলেট করছে। ওকে, এই পোর্শনটা ফ্যাক্টোরিয়াল অফ আর ক্যালকুলেট করছে। j ইকুয়ালস টু 1, f ইকুয়ালস টু 1, j লেস দ্যান ইকুয়ালস টু r, f ইকুয়ালস টু f ইনটু j, j ইকুয়ালস টু j প্লাস 1। এই পোর্শনটুকু ফ্যাক্টোরিয়াল অফ আর ক্যালকুলেট করছে, এবং রেজাল্টটা কার মধ্যে থাকছে? f এর মধ্যে। সেই জন্য বেরিয়ে আসার পর সাম, এখানে যখন সাম হচ্ছে তখন সাম ইকুয়ালস টু সাম প্লাস f। তাহলে সাম প্লাস f মানে অ্যাকচুয়ালি সাম ইকুয়ালস টু সাম প্লাস ফ্যাক্টোরিয়াল অফ r। তাহলে ইচ টাইম একটা করে ডিজিট সেপারেট হচ্ছে, সেটার ফ্যাক্টোরিয়াল বার করছে, করে আবার ব্যাক করছে বি মানে কোথায় চলে যাচ্ছে? আবার এইখানে, এই যে এইটা হচ্ছে বি। তাহলে এইখানটায় চলে আসলো, তাহলে এখান থেকে আবার ব্যাক করলো। তাহলে এই প্রসেসটা এরকম ভাবে ঘুরতে থাকলো, প্রত্যেকবার একটা করে ডিজিট
সেপারেট হচ্ছে, তার ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটেড হচ্ছে, সেটা সামের মধ্যে রাখছি, আবার নতুন করে পরের ডিজিটটা নিয়ে কাজ করছি। এইভাবে করতে করতে যখন প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টরিয়াল এবং তার সাম বেরিয়ে গেল, তখন এনটা 0 হয়ে গেল, ফলস করে বেরিয়ে আসলাম। এবারে আমরা কোথায় চলে যাচ্ছি, কন্ডিশনটাই চেক করব। সেটা হচ্ছে সি তে আছে, এটা এখানে সি আছে, সিটার জন্য আমরা কোথায় চলে যাব, থার্ডটায়, এইখানটায়। এখানে সিটা এখান থেকে স্টার্ট হলো। এখানে এসে অরিজিনাল নাম্বারটা যেহেতু 0 হয়ে গেছে, এনটা যেহেতু 0 হয়ে গেছে, তাই তার একটা কপি বানিয়ে রেখেছিলাম আমরা এম এর মধ্যে। আর প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টরিয়াল ভ্যালুর সাম কার মধ্যে আছে, সাম ভেরিয়েবলে। এবার আমরা এটা কম্পেয়ার করছি, সাম ইকুয়ালস টু এম। যদি এটা সেম হয়, ট্রু হয়, তাহলে ইটস এ পিটার, তাহলে আমরা প্রিন্ট করছি পিটারসন নাম্বার। আর যদি না হয় তাহলে নট পিটারসন। আচ্ছা, বোঝা গেল কিনা বলো? একটু বড় হয়েছে তাই ভেঙে ভেঙে করতে হয়েছে, তোমরা তো খাতায় করবে, তোমাদের অসুবিধা হবে না। বলো বোঝা গেল কিনা, একটু লিখে নাও প্রথম থেকে। স্ক্রিনশট তুলে নিতে চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। হয়ে গেলে বলবে, আমরা পরের স্লাইডে যাব। হয়ে গেছে? Yes, sir. ওকে, তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আশা করি এটা হয়ে গেছে। Yes, sir. লাস্ট, তাহলে এখানে আমরা কি দেখলাম, নেস্টেড নেস্টেড ফ্লোচার্টটাও আমরা আঁকতে শিখে গেলাম। একটা ফ্লোচার্ট, নেস্টেড ফ্লোচার্ট বলছি, সরি, নেস্টেড লুপ। একটা লুপের ভেতরে আর একটা লুপ, এরকম একটা লুপের ভেতরে একটা লুপ। আমরা লুপের মধ্যে কন্ডিশন দেখেছি, আবার এর মধ্যেও কন্ডিশন থাকতে পারে। একটা লুপ, তার মধ্যে একটা কন্ডিশনের উপর বেস করে লুপ, বা একটা লুপের মধ্যে লুপ, তার মধ্যে আবার কন্ডিশন। যেমন এখানেও ছিল লুপ, লুপের মধ্যে আবার লুপের পরে কন্ডিশন। তো এরকম বিভিন্ন রকম যে কোনো কম্বিনেশন, যা যা আমরা শিখেছি সেগুলো যে কোনোটা যে কোনো কম্বিনেশনে থাকতে পারে। এটা দুটো দুটো লুপ হলো, এরকম 3টে 4টে 5টা যতগুলো খুশি লুপ থাকতে পারে প্রয়োজনে। কন্ডিশনও যেমন একটার আন্ডারে আর একটা, তার আন্ডারে একটা, তার আন্ডারে আর একটা, এরকম সমস্ত কিছুই থাকতে পারে। তো মোটামুটি আমরা কন্ট্রোল স্টেটমেন্ট গুলো, আমরা ফ্লোচার্ট গুলো আমরা শিখে গেলাম। স্যার বলছি তো- আগের স্লাইডটা একবার ওপেন করবেন? Sure. এটা হ্যাঁ স্যার। দেখে নাও। স্যার এটা ক্লাসরুমে আপলোড করে দেবেন তো? এইটা ক্লাসরুমে আপলোড করব না, এর মধ্যে অন্য প্রবলেম আছে, সেই জন্য এটা আপলোড করব না। ও শুধু ঠিক আছে। লিখে নিতে বললাম, এই জন্য লিখে নিতে বললাম। এটা একটু লিখে নাও, আমরা হোম টাস্ক গুলো দেবো, সেগুলো এর মধ্যে আছে, সেই জন্য আর এটা আপলোড করব না, পরে করে দেবো। আপাতত তোমরা এটা নিজেরা লিখে রাখো খাতায়, যাতে পরে হোম টাস্ক গুলো করতে সুবিধা হয়। আমরা নেস্টেড লুপ, নেস্টেড ফ্লোচার্টের, নেস্টেড লুপের উপর দুটো ফ্লোচার্ট করলাম। একটা ফ্যাক্টরিয়াল 1 প্লাস ফ্যাক্টরিয়াল 3 প্লাস ফ্যাক্টরিয়াল 5 প্লাস ফ্যাক্টরিয়াল 7, এটা একটা করলাম, আর এটা একটা করলাম। স্যার সি এর পার্টটা একবার স্যার দেখান একটু। তোমাদেরকে একটা সুখবর দিই, নেক্সট উইকে আমি কোনো ক্লাস নিচ্ছি না।
নেক্সট উইকে আমার সোমবার বা বুধবার তোমাদের যে দুটো ক্লাস থাকে সেই দুটো ক্লাসের কোনোটাই আমি নিচ্ছি না নেক্সট উইকে। সুতরাং তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পুজোর পরে। ওকে, নেক্সট স্যাটারডে, এই স্যাটারডে পরের স্যাটারডে তোমাদের ছুটি পড়বে। তো সুতরাং দেখা বলতে এই ক্লাসে কথা আর কি, রাদার দেখা তো এখন আর হয় না। যাই হোক, তো সুতরাং যাই হোক, আবার আমরা নেক্সট ক্লাসে আমরা মিট করব হচ্ছে পুজোর পরে। ওকে স্যার। তো আমি কিছু ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, ওকে স্যার। আমরা কিছু ফ্লোচার্ট আমরা দিয়ে দেবো, সেগুলো এই পুজোর ছুটির মধ্যে করে রাখবে। আর সেগুলো দেখে নিয়ে আমরা পুজোর পরে আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করবো। ওকে স্যার। ওকে স্যার। এই পর্যন্ত আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে আমরা শেয়ারিং টপ করছি। আচ্ছা, স্যার অ্যাটেন্ডেন্সটা নেবেন না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নেবো, সেটাই বলছি। একটু সবাই একটু মিউট থাকো, আমি অ্যাটেন্ডেন্স নেবো। সবাই মিউট থাকো। ওকে, ঠিক আছে, তাহলে অ্যাডভান্স হ্যাপি পূজা জানালাম একটু আগেই।